এর 2024 এবিটিএ টেস্ট পেপার থেকে দর্শন সাবজেক্টের যে 7টি সেট দেওয়া ছিল সেই 7টি সেটের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে তোমরা এসএকিউ প্রশ্নের উত্তরগুলি পাবে। তোমরা অনেকেই বলেছিলে যে দাদা এসএকিউ প্রশ্নের উত্তরগুলি দিন। আজকের ভিডিওতে এসি 6 এবং এসি 85 এই দুটি সেটের উত্তরগুলি আমি দিচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্যান্য সেটগুলিও তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। এসি 6 এর প্রশ্নগুলি প্রথমে তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন ছিল একটি বৈধ যুক্তির দৃষ্টান্ত দাও। দেখে নাও, এখানে একটি বৈধ যুক্তি দেওয়া রয়েছে। প্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় মরণশীল, অপ্রধান আশ্রয় বাক্য রাম হয় মানুষ, অতএব সিদ্ধান্ত রাম হয় মরণশীল। বারবার নামক প্রথম সংস্থানের এটি একটি বৈধ মূর্তি, বৈধ দৃষ্টান্ত। একের অথবা প্রশ্ন তোমাদের রয়েছে মাধ্যম অনুমানে, এখানে আনুমানিক হয়ে গেছে, মাধ্যম অনুমানে কয়টি যুক্তি থাকে? সঠিক উত্তর হচ্ছে 2টি যুক্তি থাকে। 2 দাগের প্রশ্ন কোন কোন বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে এ ও ও বচন এবং ই ও আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক হয়ে থাকে। 3 দাগের প্রশ্ন দেখো, কোনো ছাত্র নয় মেধাবী এই বচনটির বিরুদ্ধ বচন লেখো। দেখো, কোনো ছাত্র নয় মেধাবী এটা হচ্ছে ও বচন এবং ও বচনের বিরুদ্ধ বচন হচ্ছে এ বচন, সকল ছাত্র হয় মেধাবী। এই 3 দাগের অথবা প্রশ্ন বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যখন গুণের পার্থক্য থাকে তখন তাকে বিপরীত বিরোধিতা বলে। 4 দাগের প্রশ্ন সংজ্ঞার্থমূলক এ বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। সঠিক উত্তর হচ্ছে সকল মানুষই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং সিদ্ধান্ত হচ্ছে সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। এটাই হচ্ছে সংজ্ঞার্থমূলক। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি লেখো। এখানে দেখো, প্রথমত তোমাদের এখানে জানতে হবে যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের মোট 2টি নিয়ম রয়েছে। একটি হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম এবং আরেকটি হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম। এখন তোমাদের প্রথম নিয়ম অর্থাৎ গঠনমূলক যে প্রাকল্পিক ন্যায় নিয়ম বা বৈধতার নিয়ম, সেটা কিন্তু এমপি অর্থাৎ মোডাস পনেন্সকে বোঝানো হয়। এখন এই নিয়মটি কি? প্রধান আশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বকে অপ্রধান আশ্রয় বাক্যের স্বীকার করে সিদ্ধান্তকে অনবকে স্বীকার করতে হয়। 6 দাগের প্রশ্ন দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত দৃষ্টান্ত দাও। তোমরা দেখে নাও, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে। এর অথবা প্রশ্ন তোমাদের ছিল যে বৈধতা অবৈধতা নির্ণয় করে দেখাও। সে জীবিত অথবা মৃত, সে মৃত অতএব সে জীবিত নয়। দেখো, প্রথমত এটা হচ্ছে একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দৃষ্টান্ত। এখন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়মে বলা হয়েছিল যে বৈকল্পিক বচন যেটা হচ্ছে একটা যুক্তির প্রধান আশ্রয় বাক্য, সেই প্রধান আশ্রয় বাক্যের যে 2টি বিকল্প থাকবে সেই 2টি বিকল্পের যে কোনো একটিকে অপ্রধানে অস্বীকার করতে হবে। এই যে সে মৃত, এখানে অস্বীকার করতে হতো, কিন্তু এখানে কি করা হয়েছে? সে মৃত এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু এখানে কি হতো? সে মৃত নয়, অপ্রধানেই স্বীকার করতে হতো, কিন্তু এখানে স্বীকার করায় যুক্তিটি কিন্তু বিকল্পজনিত দোষে দুষ্ট হয়েছে। সুতরাং এখানে এই যুক্তিটা হচ্ছে অবৈধ। পরের প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্ন শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকেই বলা হয় শূন্যগর্ভ শ্রেণী, যেমন মৎস্যকন্যা, আকাশ কুসুম প্রভৃতি। এরপরে তোমাদের 9 দাগের প্রশ্নটি রয়েছে, দেখে নাও। 9 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি দিয়েছে। যুক্তির আকারে বিষয়বস্তুর যে কাঠামো বিন্যাস তাকেই বলা হয় যুক্তির নিবেশন দৃষ্টান্ত। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে এক্স দাগের প্রশ্ন। দেখো, তোমাদের এক্স দাগের প্রশ্নটি ছিল এ ও বি সত্য এবং এক্স ও ওয়াই মিথ্যা ধরে এই বচনাকারটির মানটি নির্ণয় করতে হবে। তো কি করতে হবে? প্রথমত আমরা কি করব, এই বচনাকারের প্রথমত যে মান সেগুলো কিন্তু আমরা বসিয়ে দেব। তো কি বলেছে, আমরা কি করব, নেগেশনটাকে নেগেশনে রেখে দেব। এ এবং বি এর সত্যমূল্য সত্য বলেছে, তাহলে এ সত্য টি, ভি বি এর সত্যমূল্য বলেছে সত্য অর্থাৎ টি, ইমপ্লাই দাও, নেগেশন রেখে দাও। এক্স এর সত্যমূল্য এবং অয় এর সত্য বলেছে মিথ্যা, তাহলে এক্স হচ্ছে মিথ্যা ডট অয় হচ্ছে মিথ্যা। এবার দেখো নেগেশন টি মানে কি? নেগেশন টি মানে এফ, ভেল টিটাকে রেখে দাও, ইমপ্লাই দাও। নেগেশন এফ মানে কি? এর উল্টো টি ডট এফটাকে রেখে দাও। এবার দেখো এর সত্যমূল্য বার করি। এফ ভেল টি এ সত্যমূল্য কি হয়? এফ ভেল টি এ টি হয়। কেন? তার কারণ হচ্ছে ভেলের ক্ষেত্রে 2টো এফ হলে এফ হয়, একটা টি হলে টি হয়ে যায়। তাহলে দেখো এফ ভেল টি অর্থাৎ টি, ইমপ্লাই টি ডট এফ, ডটের ক্ষেত্রে একটা এফ হলে এফ। এবার টি ইমপ্লাই এফ, ইমপ্লাইয়ের ক্ষেত্রে টি এফ এ এফ হয়, অর্থাৎ এর যে সত্যমূল্য সেটা হচ্ছে মিথ্যা। এই যে এক্স অর্থাৎ 10 দাগের অথবা প্রশ্ন একটি তোমাদের ছিল যে একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হবে? সংযৌগিক বলতে ডটকে বোঝানো হয়। এই সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? উত্তর হচ্ছে একটি সংযোগে মিথ্যা হলেই সংযৌগিক বচন মিথ্যা হয়ে যায়। এরপরের প্রশ্ন, কোন অনুমানকে শিশু সুলভ অনুমান বলা হয়?
লৌকিক বা অবৈজ্ঞানিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলা হয়। এবং এই যে অবৈজ্ঞানিক বা লৌকিক এই অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন কে? সঠিক উত্তর হচ্ছে বেকন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিকে পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে আশ্রয় বাক্যগুলির বস্তুগত সত্যতা নির্ধারণ হয় বলে এই দুটিকে বৈজ্ঞানিক আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়। পরের প্রশ্ন দেখো, সরল বা লৌকিক বা অবৈজ্ঞানিক অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে? সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। এবং এর একটি ভালো প্রশ্ন, যে আরোহ অনুমানে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত গণনার মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করা হয় তাকেই সরল বা লৌকিক আরোহ অনুমান বলা হয়। পরের প্রশ্ন, শক্তির অবিনশ্বরতার সূত্রটি কি? দেখে নাও। এই জগতে শক্তির পরিমাণ অপরিবর্তিত। যে পরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো শক্তির বিশেষ রূপের পরিবর্তন। যেমন কয়লার দহনের ফলে তাপ সৃষ্টি হয়, আবার তাপ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এর অথবা প্রশ্নটা দেখে নাও, কারণ ও শর্তের সম্বন্ধ কি? কারণ হলো শর্তের সমষ্টি আর শর্ত হলো কারণের অংশ। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে গ্রহণ করেন কোন তর্কবিজ্ঞানী? সঠিক উত্তর হচ্ছে আই.এম. কপি। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, পর্যাপ্ত শর্ত কোন জাতীয় বচনে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে প্রাকল্পিক বচনে। আমাদের এসি 125 যে এসএ কিউ প্রশ্নগুলি দেওয়া ছিল তার অ্যান্সারগুলি তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন ছিল যুক্তি কাকে বলে? সঠিক উত্তর দেখে নাও, ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হয়। অথবা প্রশ্ন ছিল অবরাহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে এক বা একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকেই অবরাহ যুক্তি বলা হয়। 2 দাগের প্রশ্ন তোমরা দেখে নাও, অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরাহ অনুমানে কেবলমাত্র একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। 3 দাগের প্রশ্ন, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। একটা খুব ভালো প্রশ্ন এটা, যে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হয়, কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। এই যে 3 দাগের অথবা প্রশ্ন তোমাদের ছিল, দেখে নাও। কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, এর অধীন বিপরীত বচনটি কি হবে? প্রথমত তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, এটা কোন বচন? এটা হচ্ছে আই বচন। এবং এর যে অধীন বিপরীত বচন সেটা হচ্ছে ও বচন। কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। 4 দাগের প্রশ্ন, এই বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও। দেখে নাও, সকল বিড়াল হয় মার্জার, এবং এর সিদ্ধান্ত হচ্ছে সকল মার্জার হয় বিড়াল। 5 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও। তোমাদের প্রাকল্পিক ন্যায়ের গঠনমূলক অর্থাৎ এমপি মোডাস পনেন্স আকারের একটি দৃষ্টান্ত দাও। দেখে নাও, মোডাস পনেন্স আকারের একটি দৃষ্টান্ত, পি ইমপ্লাই কিউ, অপ্রধান আশ্রয় বাক্য পি, অতএব সিদ্ধান্ত হচ্ছে কিউ। অর্থাৎ এ কথার অর্থ হচ্ছে যে প্রধান আশ্রয় বাক্যের যে পূর্বগ এবং অনুগ দুটি অংশ থাকে, সেই প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধানে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা, এটাই হচ্ছে তোমার এমপি অর্থাৎ মোডাস পনেন্সের একটি আকারের দৃষ্টান্ত। এর অথবা প্রশ্ন তোমাদের ছিল বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? দেখে নাও, বৈকল্পিক বচনে দুটি বিকল্প যখন একই সঙ্গে সত্য হতে পারে না, যখন একটি সত্য এবং একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে। যেমন সে হয় জীবিত অথবা মৃত, অর্থাৎ যদি সে জীবিত হয় তাহলে সে মৃত হবে না, অথবা যদি সে মৃত হয় তাহলে জীবিত হবে না, অর্থাৎ এখানকার মধ্যে যে কোনো একটি সত্য হবে এবং একটি মিথ্যা হবে। পরের প্রশ্ন তোমাদের রয়েছে 6 দাগের প্রশ্ন, যে বৈধতা নির্ণয় করো। যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক হন দার্শনিক, অতএব লক হন বস্তুবাদী। এখানে তোমাদের যে দোষ ঘটেছে তোমরা দেখে নাও। তোমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে গঠনমূলক নিয়মটি ছিল, এখানে তো একটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এটা যুক্তি। তো দেখে নাও, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যুক্তিটাতে যে প্রথম নিয়মটি ছিল সেটি ছিল যে প্রধান আশ্রয় বাক্যের যে দুটি অংশ থাকে অর্থাৎ পূর্বগ এবং অনুগ, সেই দুটি অংশের পূর্বগকে আগে অপ্রধানে স্বীকার করে অনুগকেও সিদ্ধান্তে স্বীকার করতে হবে। কিন্তু এখানে দেখো, আগে অনুগকেই স্বীকার করে নেওয়া হয়েছে, অপ্রধান আগে অনুগকেই স্বীকার করে নেওয়া হয়েছে, তাই জন্য কি দোষ ঘটেছে? অনুগ স্বীকারজনিত দোষ ঘটেছে। এরপরের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখো, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই। অথবা প্রশ্ন দেখো, ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? দেখে নাও, ও বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এটা এবং ভেনচিত্র হচ্ছে এটা। এরপরের প্রশ্ন, ভেনচিত্রে প্রকাশ করো। ভূত নেই, এটা এখানে একটি পদ রয়েছে, ভূত নেই, ভূত এটা নিজস্ব একটি পদ এবং একটি পদের জন্য একটি ভেনচিত্রই হয়েছে এবং তার ভেনচিত্রটি তোমরা একটু দেখে নাও। এরপরের প্রশ্ন তোমাদের ছিল বুলীয় বিরোধ চতুষ্কোণটি দেখাও। এখানে দেখে নাও তোমরা, বুলীয় বিরোধ চতুষ্কোণটি এখানে দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও। অথবা প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? দেখে নাও, যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোন আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোন সিদ্ধান্ত নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিতে যে দোষ ঘটে সেটা হচ্ছে অস্তিত্বমূলক দোষ।
এরপর প্রশ্ন এক্স দাগের প্রশ্ন, শতসত্য বাক্য কাকে বলে? যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি দৃষ্টান্ত সত্য হয় তাকে শতসত্য বাক্য বলে। আচ্ছা, যদি এখানে শত মিথ্যা বাক্য বলে তাহলে কি হবে? যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি দৃষ্টান্তই মিথ্যা হয় তাকেই শত মিথ্যা বচনাকার বা বাক্য বলা হয়। এরপরের প্রশ্ন তোমাদের ছিল অথবা প্রশ্ন যে আপতিক বচনাকার কিরূপ? দেখে নাও, যে যৌগিক বচনের সত্য সারণীর কয়েকটি দৃষ্টান্ত মিথ্যা এবং কয়েকটি দৃষ্টান্ত সত্য হয় তাকে আপতিক বচনাকার বলে। অর্থাৎ সত্য সারণীর যে মূল স্তম্ভ থাকে সেই মূল স্তম্ভে যদি টি এবং এফ অর্থাৎ সত্য এবং মিথ্যা উভয় দৃষ্টান্তই থাকে তাহলে সেখানে সেটি হয় আপতিক একটি বচনাকার। 11 দাগের প্রশ্ন দেখো, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। পরের প্রশ্ন তোমাদের রয়েছে এর অথবা প্রশ্ন যে প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? দেখে নাও, যে নীতি অনুসারে বলা হয়েছে যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকেই প্রকৃতির একরূপতা নীতি বলে। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন হবে? সার্বিক সংশ্লেষক বচন হয়। 13 দাগের প্রশ্ন, সামান্যীকরণ কাকে বলে? দেখো, এখানে সামান্যীকরণ এবং আরোহমূলক লাভ এই দুটি প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখবে। দেখে নাও, সামান্যীকরণ কি? বিশেষ আশ্রয় বাক্য থেকে সামান্য সিদ্ধান্তে উপনীত হওয়াকেই বলা হয় সামান্যীকরণ। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, কার্ভেত্রুইড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? কার্ভেত্রুইডের মতে গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এর অথবা প্রশ্ন দেখো, কারণের পরিমাণগত লক্ষণের ভিত্তি কোনগুলি? দেখে নাও, জড়ের সংরক্ষণ নীতি এবং শক্তির নিত্যতা নীতি। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, কারণ ও শর্তের মূল পার্থক্য কি? এই প্রশ্নগুলি তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটি সেটাই পাবে। দেখে নাও, কারণ হলো শর্তের সমষ্টি আর শর্ত হলো কারণের অংশ। রিপিট প্রশ্ন কিন্তু হচ্ছে। অথবা প্রশ্ন দেখে নাও, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝো? যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্যটি ঘটতে পারে না সেগুলি হচ্ছে সদর্থক শর্ত। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও। এবং শেষ প্রশ্ন, যদি এ ঘটে তবে বি নামক ঘটনীয়টিও ঘটবে। এখানে এ বি এর কিরূপ শর্ত? পর্যাপ্ত শর্ত। অথবা প্রশ্ন, বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। দেখে নাও, যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের কারণকেই বলা হয় বহু কারণ সমন্বয়। এবং এর এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে বহু কারণ সমন্বয়ের নীতিটি, একই প্রশ্ন হবে, উত্তর তুমি এটাও করতে পারো যে বহু কারণ সমন্বয়ের নীতিগুলি হলো দুটি, সমজাতীয় কার্য সংমিশ্রণ এবং ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। এই ছিল বন্ধুরা তোমাদের এসি 6 এবং এসি 185 এই দুটি সেটের এসএ কিউ এর প্রশ্নগুলির উত্তর। তো বন্ধুরা, প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, এই প্রশ্নগুলির মধ্যেও কিন্তু অনেকগুলি তোমরা কমন পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।